প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের মানুষের শ্বাস প্রক্রিয়া এই বিষয়টি আলোচনা করছি। গত পর্বে আমি তোমাদের মানুষের ফুসফুসের গঠন এটা তোমাদের আলোচনা করেছিলাম। আজকে শ্বাস প্রক্রিয়া, তো সেই ফুসফুসের গঠনে যা বলেছিলাম তার ভিত্তিতে কিন্তু শ্বাস প্রক্রিয়া আমরা আলোচনা করব। শ্বাস প্রক্রিয়াকে আমরা দুটি পর্যায়ে ভাগ করতে পারি। শ্বাস প্রক্রিয়া বা শ্বাসকার্যকে দুটো পর্যায়। এক নম্বর পর্যায় হলো প্রশ্বাস। প্রশ্বাস মানে হচ্ছে বাতাস থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ুকে ফুসফুসের মধ্যে প্রবেশ করানোকে বলা হয় প্রশ্বাস বা ইন্সপিরেশন। আর ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু বার করে দেওয়া বা পরিবেশে, একে বলা হয় নিঃশ্বাস বা এক্সপিরেশন। তাহলে প্রশ্বাস একটি প্রক্রিয়া, নিঃশ্বাস একটি প্রক্রিয়া। একটি পরীক্ষার সাহায্যে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করা যায় কিভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস হয়। গত পর্বে তোমাদের আমি বলেছিলাম যে আমাদের একজোড়া শ্বাসপেশি রয়েছে, তাদের নাম হলো ইন্টারকস্টাল পেশি বা বক্ষপিঞ্জর মধ্যস্থ পেশি এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এখন পরীক্ষাটা আগে আমরা দেখে নিই। দেখো, এটি হলো একটি পরীক্ষার সেট। একটা প্লাস্টিকের বোতল নিয়ে তার নিচের দিকটা কেটে দেওয়া হয়েছে। এটা একটা প্লাস্টিকের বোতল, সেই বোতলের নিচের দিক কেটে দেওয়া হয়েছে আর খোলা মুখটা একটা কর্কের ছিপি দিয়ে ভালো করে আটকে দেওয়া হয়েছে। কর্কের ছিপি এবং সেই কর্কের ছিপির মধ্যে একটা ছিদ্র করে সেখান দিয়ে একটা নল ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ওয়াই আকৃতির নল, এটা কাচের বা প্লাস্টিকের নল, এটা ওয়াই আকৃতির দেখো নল, এইভাবে প্রবেশ করানো হয়। এই কর্কের ছিপি তার ভেতরে ছিদ্র দিয়ে প্রবেশ করানো হয়েছে এবং এই জোড় মুখটা ভেসলিন ইত্যাদি দিয়ে সিল করে দেওয়া হয় যাতে বাতাস চলাচল না করতে পারে। এই যে ওয়াই আকৃতি নল, এই ওয়াই এর দুটো বাহু, এই বাহুতে দুটো বেলুন ভালো করে সুতো দিয়ে টাইট করে বেঁধে দেওয়া হয় যাতে বায়ু বাইরে থেকে এই জোড় মুখ দিয়ে ভেতরে না প্রবেশ করতে পারে। তাহলে দুটো বেলুন এখানে বেঁধে দেওয়া হয়। আর এই যে বোতলের নিচের দিকে যে কাটা অংশ যেটা কেটে দেওয়া হয়েছে, সেখানে একটা রবারের পর্দা বা বেলুন, এটা বেলুন হতে পারে অথবা রবারের পর্দা, বড় বেলুন বা একটা রবারের পর্দা ভালো করে টাইট করে বেঁধে দেওয়া হয় যাতে বাতাস বাইরে বেরোতে বা ঢুকতে না পারে। এই জোড় মুখ দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়, প্রয়োজনে জোড় মুখে ভেসলিন লাগিয়ে দেওয়া হয়। এইগুলো একটি পরীক্ষার সেট। এখানে রাবারের পর্দাটি মনে করো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। মনে করো এই বেলুন দুটো বেলুন হলো ফুসফুস। এই যে ওয়াই আকৃতির যে কাঁচ নল বা এমনি রাবার প্লাস্টিক নল নেওয়া হয়, এই ওয়াইয়ের দুটো বাহু হলো ব্রঙ্কাস আর দীর্ঘ বাহুটি হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। আর এই কাঁচের এই প্লাস্টিকের যে বোতল, এটা ধরো বক্ষপিঞ্জর, বুকের পাঁজর। এইবার পরীক্ষাটা করা হচ্ছে। ধরো এই যে রবারের চাদর, এটা ধরে নিচের দিকে এরকম টানা হলো, নিচের দিকে টেনে আনা হলো। নিচের দিকে টানলে কি হবে? দেখা যাবে এই যে বেলুন দুটো ফুলে উঠলো। কেন বেলুন ফুলে উঠলো কেন? তার কারণ হলো যখনই পর্দাটাকে নিচের দিকে টানা হয়, তাহলে এই যে বোতলের মধ্যে যে বাতাস রয়েছে, সে বাতাস এই যে নিচের দিকে টানার ফলে আয়তন বেড়ে যায়, বোতলের ভেতরের আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে ভেতরে যে বাতাস ছিল তার চাপ কমে যায়, বোতলের ভেতরের বাতাসের চাপ কমে, কারণ আয়তন বাড়লে বাতাসের চাপ কমে। বাতাসের চাপ যেই কমে যায়, সঙ্গে সঙ্গে বেলুনের ভেতরে যে বাতাস আগে থেকে ছিল তারও চাপ কমে যায়। তখন সেই চাপের সমতা রক্ষার জন্য বাইরে থেকে বাতাস এই কাঁচ নল, এই যে রাবার নল বা কাঁচ নলের মধ্যে দিয়ে, প্লাস্টিক নল বা কাঁচ নলের মধ্যে দিয়ে এই বোতলের মধ্যে ঢুকতে চায়। ফলে এইখান দিয়ে প্রবেশ করে বেলুনের মধ্যে দিয়ে সে ভেতরে ঢুকতে চায়, কিন্তু বেলুনে আটকা পড়ে, ফলে বেলুনটা ফুলে ওঠে। তাহলে যখন মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায়, কখন নামে? সংকুচিত হলে। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে। তখন বক্ষগহ্বরের, এটা বক্ষগহ্বরের যে ভেতরে বায়ুর চাপ হ্রাস পায়। হ্রাস পেলে ফুসফুসের ভেতর, এটা ফুসফুসের ভেতরেও বায়ুর চাপ হ্রাস পায়
এবং তার ফলে বাতাস ট্র্যাকিয়া দিয়ে ব্রঙ্কাস দিয়ে ফুসফুসে প্রবেশ করে, তার ফলে ফুসফুস ফুলে ওঠে। পুরো প্রক্রিয়াটিকে আমরা এখানে এবার দেখে নিই। যখন যখন প্রশ্বাস হয় তখন মধ্যচ্ছদা নিচে নেমে যায়, আর বক্ষ পিঞ্জর পেশি ইন্টারকস্টাল মাসেল এটা সংকুচিত হয়। তাহলে মধ্যচ্ছদা সংকুচিত হয়, বক্ষপিঞ্জর মধ্যস্থ পেশি সংকুচিত হয়, তার ফলে যখন মধ্যচ্ছদা সংকুচিত হয় নিচের দিকে নেমে যায়, তার ফলে এই যে বক্ষগহ্বরের আয়তন দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আর এই বুকের পাঁজরের যে পেশি রয়েছে, এই পেশি যখন বক্ষপিঞ্জর পেশি ইন্টারকস্টাল মাসেল সংকুচিত হলে এই বুকের ভেতরে বক্ষগহ্বর এটা কি হয়, সামনের দিকে প্রসারিত হয়, পিছনের দিকে প্রসারিত হয় এবং দুপাশের দিকে প্রসারিত হয়। তাহলে বক্ষগহ্বরের আয়তন সামনে, পেছনে এবং দুপাশে, ডান দিকে বাঁ দিকে প্রসারিত হয়। আর মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন বক্ষগহ্বরের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, তার ফলে ফুসফুসের বাইরে যে আবরণ রয়েছে প্লুরা যেন দুটো পর্দা, বহিঃপর্দা অন্তঃপর্দা, প্যারাইটাল আর ভিসেরাল প্লুরা, তার মধ্যে যে ফাঁক থাকে সেই ফাঁকটাকে কি বলা হয়, ইন্টারপ্লুরাল স্পেস বা অন্তঃপ্লুরা স্থান। তার মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় চাপ কমে যায়, আন্তঃপ্লুরা স্থানের চাপ কমে যায়। চাপ কমে গেলে পরে ফুসফুস কি করে প্রসারিত হয়, ফুসফুসের বাতাস প্রসারিত হতে চায়। তাহলে ফুসফুস যখনই প্রসারিত হতে চায়, ফুসফুসের ভেতরে যে বাতাস আছে তার চাপ কমে যায়, ফলে বাইরে থেকে বাতাস প্রবেশ করে কোন পথে, বহিনাসারন্ধ্র, তারপর আসে নাসাপথ, তারপর অন্তনাসারন্ধ্র, তারপর গলবিল, তারপর স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে ফুসফুসের অ্যালভিওলাই, ছোট ছোট যে বায়ুথলি অ্যালভিওলাই, তার মধ্যে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে বহিনাসারন্ধ্র পথে। তাহলে এই যে বাতাস বহিনাসারন্ধ্র হয়ে অ্যালভিওলাই, ফুসফুসের অ্যালভিওলাই এলো, এই প্রক্রিয়াকে বলা হয় প্রশ্বাস। অ্যালভিওলাইতে অক্সিজেন সমৃদ্ধ বাতাস প্রবেশ করার পর, আগেই বলেছিলাম অ্যালভিওলাইয়ের গায়ে অনেক রক্তজালক জড়িয়ে থাকে, প্রচুর রক্তজালক থাকে, তাহলে সেই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকের রক্তে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে এইভাবে প্রশ্বাস সম্পন্ন হয়। এরপরে নিঃশ্বাস বা এক্সপিরেশন। নিঃশ্বাস কিন্তু ঠিক উল্টো প্রক্রিয়া। এইবার কি হয়, যে মধ্যচ্ছদা এটা শিথিল হয়, সংকুচিত হয়েছিল বা শিথিল, প্রসারিত না, শিথিল হয়, মানে আগের অবস্থায় ফিরে আসে। তাহলে মধ্যচ্ছদা উপরের দিকে উঠে এলো, বক্ষপিঞ্জর মধ্যস্থ পেশি শিথিল হয়, তার ফলে বক্ষপিঞ্জরের পেশি যেটা সংকুচিত হওয়ার ফলে বক্ষগহ্বর প্রসারিত হয়ে গেছিল সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আগের অবস্থায়, অর্থাৎ বক্ষগহ্বরের আয়তন হ্রাস পায়। ঠিক যেমন এই যে মধ্যচ্ছদাকে আঙুল দিয়ে ঠেলে, ওই বেলুনের এই যে বেলুন বা রবার পর্দা আঙুল দিয়ে ঠেলে যদি ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, এই যে বোতলের মধ্যে যে বাতাস আছে সেই বাতাসের আয়তন কমে যাবে। তার ফলে আয়তন কমলে কি হয়, চাপ বাড়ে। চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেলুনের মধ্যে যে বাতাস ছিল আগে, সেই তাতেও চাপ বাড়বে। এখন বাতাসের থেকে যদি ভেতরে চাপ বেড়ে যায়, তাহলে কি হবে, এখান থেকে বাতাস, বেলুনের মধ্যে বাতাস এই ওয়াই নল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, একে বলা হয় নিঃশ্বাস। তাহলে এখানে মধ্যচ্ছদা স্বাভাবিক অবস্থায় এলে উপর দিকে উঠে আসে, উঠে এলে বক্ষপিঞ্জর মধ্যস্থ পেশিও শিথিল হয়, তার ফলে বক্ষগহ্বরের যে দৈর্ঘ্য, প্রস্থ এবং সামনে পেছনের আয়তন সব দিক থেকে হ্রাস পায়। তার ফলে অন্তঃপ্লুরা স্থান, মানে প্লুরার যে দুটো পর্দার মাঝে যে ফাঁকা জায়গা, সেখানে চাপ বৃদ্ধি পায়। ওখানে চাপ বৃদ্ধি পেলে ফুসফুসের ভেতরেও চাপ বৃদ্ধি পায়, ফলে ফুসফুস থেকে বায়ু উল্টো পথে, অর্থাৎ অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, শ্বাসনালী, স্বরযন্ত্র, গলবিল, অন্তনাসারন্ধ্র, নাসাপথ হয়ে বহিনাসারন্ধ্র পথে বাইরে বেরিয়ে যায়। এই যে বাতাস, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাস, কারণ রক্তজালক থেকে যে কার্বন শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়া অ্যালভেলাইতে আসে, তারপর সেই বাতাস এইভাবে এই পথে দিয়ে বাইরে চলে যায়, একে বলা হয় নিঃশ্বাস। তাহলে এই হলো প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়া। তাহলে আশা করি তোমরা প্রশ্বাস এবং নিঃশ্বাস এই দুটো প্রক্রিয়া বুঝতে পেরেছো। আর এই পর্বে আমি ওই ফুসফুস এবং সুস্থতা, ফুসফুসের সুস্থতা এই বিষয়টা এই পর্বে আলোচনা করব না, পরের পর্বে আলোচনা করব। পরে পুরোটা থেকেই ওই পর্বে তোমাদের আমি প্রশ্ন দেবো এবং যেগুলো তোমরা আলোচনা লিখবে খাতায়। ঠিক আছে?